টানা বর্ষণে কুমিল্লার ডাকাতিয়া নদীর পানি বেড়ে 14 গ্রাম ও নাঙ্গলকোটের শতাধিক গ্রাম প্লাবিত। পানি উঠছে, হাঁস মরকা গরু ছাগল সব গুলো বাপের বাড়ি চলে যাচ্ছি। দুটা শিশু পানিতে ডুবে মারা গেছে, একটা সাপে কাটা, একটা পানিতে ডুবে। জনগণের পাশে আমরা আছি, আমরা আমাদের সরকারি সাহায্য নিয়ে যথাসাধ্য চেষ্টা করব। নোয়াখালীতে পানিবন্দী লক্ষাধিক মানুষ, ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি। ঘর থেকে বাইরের কোনো রাস্তা নেই। বৃষ্টির পানি আঙ্গো বাড়ি ঘর ব্যাগ ডুবে গেছে। 3 দিন আমরা বাঁচিয়েছি না মরিয়াছি, কেউ আঙ্গুর তালাইশো করে না, জিজ্ঞাও না। কয়েকশো কোটি টাকার মাছ আছে সেনবাগ থানার ভিতরে, সব এখন বর্তমানে বিলীন হয়ে গেছে। প্রশাসনিক সমন্বয়হীনতার অভাবে আমরা এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে পারি নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 2021 সালের আগে মধ্যম আয়ের দেশে পরিণত করতে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। 3 দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন। সালাউদ্দিন কাদেরের রায়ের ব্যাপারে আদালতের উপর চাপ সৃষ্টির অভিযোগ আসামি পক্ষের, নাকচ করে মৃত্যুদণ্ড বহাল থাকার আশাবাদ অ্যাটর্নি জেনারেলের। রাজধানীর উত্তরা থেকে ভারপ্রাপ্ত আমির সহ 8 জেএমবি সদস্যকে আটক। ত্রিশালের জঙ্গি ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে দাবি ডিবির। এবং 11 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল নাটোরের সিংড়া, সুষ্ঠু বিচার দাবি, আটক দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। শুরুতেই বন্যা পরিস্থিতির খবর। গত কদিনের টানা বর্ষণে কুমিল্লার ডাকাতিয়া নদীর পানি বেড়ে ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে জেলার 14 গ্রাম ও নাঙ্গলকোট উপজেলার 16টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে খাবার সংকট। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জানান, 2 উপজেলার জন্য 75 মেট্রিক টন চাল ও নগদ 1.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কুমিল্লা 14 গ্রামের আলকরা, গুণবতী সহ 9টি ইউনিয়ন এবং নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া, বক্সগঞ্জ, মোকরা, রায়কোট সহ 60টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঘর ও উঠানে কোমর পর্যন্ত পানি উঠায়, চুলায় রান্না পর্যন্ত বন্ধ হয়ে গেছে। পাশাপাশি গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন তারা। স্থানীয় ইউপি সদস্য জানান, নাঙ্গলকোট উপজেলায় স্কুল, কলেজ, বাড়িঘর, রাস্তাঘাট সব পানিতে তলিয়ে গেছে। ঘরে পানি উঠছে, হাঁস মরকা গরু ছাগল সব গুলো বাপের বাড়ি চলে যাচ্ছি। দুটা শিশু পানিতে ডুবে মারা গেছে, একটা সাপে কাটা, একটা পানিতে ডুবে। এই অবস্থায় বন্যার্তদের সাহায্যার্থে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে চাল ও নগদ টাকা বিতরণ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারগণের মাধ্যমে এটা ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আমরা চিঠি দিয়েছি। জনগণের পাশে আমরা আছি, আমরা আমাদের সরকারি সাহায্য নিয়ে যথাসাধ্য চেষ্টা করব। 14 গ্রামের 12টি ইউনিয়নে প্রায় 5 লাখ মানুষ বাস করেন। অন্যদিকে নাঙ্গলকোটের 13টি ইউনিয়নের লোক সংখ্যা প্রায় 3 লাখ। সময় সংবাদ, কুমিল্লা। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীর সেনবাগের 9টি ইউনিয়ন ও একটি পৌর এলাকা সহ প্রায় 110 গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাদের অভিযোগ, এখন পর্যন্ত কোনো সহায়তা দুর্গত এলাকায় পৌঁছায়নি। তবে জেলা প্রশাসকের কাছে সাহায্য চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের টানা বর্ষণে নোয়াখালীর সেনবাগের সড়কগুলো এখন 4 থেকে 5 ফুট পানির নিচে। কেশারপাড় ও ছাতারপাইয়া ইউনিয়নে ভেঙে পড়েছে যোগাযোগ ও স্যানিটেশন ব্যবস্থা। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানি সংকট। বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। ছাতারপাইয়া, বসন্তপুর, সিলেটি,
লেমমেটনা বীরেনপুর এই সকল জায়গা সব এলাকা ডুবে গেছে। বৃষ্টির পানি আঙ্গ বাড়ি ঘর ব্যাগ ডুবে গেছে, ফাঁক ঘর বড় ঘর ব্যাগ ডুবে গেছে। কয়েকশো কোটি টাকার মাছ আছে সেনবাগ থানার ভিতরে, সব এখন বর্তমানে বিলীন হয়ে গেছে। সাইরেন ঘর ঘরের আড়া বেড়া ব্যাগ চলাই বলাই গেছে। আমার 3টা গরু আছে, বাড়ি মানে ঘর থেকে বাইরের কোনো রাস্তা নাই, কোনো ঘাসও দিতে পারতেছি না। সাতার পাইয়া বা বসন্তপুর হইতে সাতার বিরামপুর পর্যন্ত পানি, একেবারে ফাঁকা রাস্তার উপরে পানি। বন্যার পানিতে বাড়িঘর ডুবে গেলেও এখন পর্যন্ত কোনো সরকারি সাহায্য পায়নি এলাকাবাসী। আমরা ইতিমধ্যে প্রশাসনের কাছে, উপজেলা প্রশাসনের কাছে আমরা সহযোগিতার জন্য বলেছি, কিন্তু এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা না পাওয়ায় আমরা ইউনিয়নবাসীকে কোনো রকম সহযোগিতা করতে পারছি না। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। আমরা সাহায্যের জন্য জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে আমরা চিঠি লিখেছি। আশা করছি আমরা হয়তো কিছু সাহায্য পাবো, তবে আরো সাহায্য দরকার। গত 24 ঘন্টায় 105 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে নোয়াখালীর আবহাওয়া অফিস। সময় সংবাদ, নোয়াখালী। অবিরাম বর্ষণ এবং ভারতের ত্রিপুরা থেকে আসা পাহাড়ি ঢলে ফেনীর ছোট নদীর তীরবর্তী সদর ও দাগনভূঞা উপজেলার 48টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে এসব গ্রামের মানুষের জীবনযাত্রা। পানিবন্দী হয়ে দিন কাটাচ্ছেন লক্ষাধিক মানুষ। বসতবাড়ির পাশাপাশি তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি, ভেসে গেছে শত শত পুকুর ও ঘেরের মাছ, উপড়ে গেছে অসংখ্য গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। ফলে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যানের অভিযোগ, এই সীমাহীন দুর্ভোগের মাঝেও স্থানীয় প্রশাসন কোনো সাড়া দিচ্ছে না। তবে জেলা প্রশাসক বলছেন, বানভাসী মানুষের সাহায্যার্থে সচেষ্ট রয়েছে জেলা প্রশাসন। পানি উঠে থাকার মতো অবস্থা নাই, ছেলে মেলে এখানে গরু ছাগল যা ছিল সব শেষ। শুধু এখন আমরা জানি বাচ্চারও কোনো কথাই না, কোনো সাহায্য সেবা কিছু মনে হয়নি। রাস্তাঘাটের যে পরিস্থিতি হয়েছে, যে আমরা চলাফেরা করবো হাঁটুম, এটার কোনো পরিস্থিতি ভয়াবহ। যে গাড়ি চলাচল তো যাই বন্ধ, রিক্সা চলাচল পর্যন্ত করতে পারতেছে না। জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছি, আজকে পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সাড়া পাইনি। আমরা প্রশাসনের কাছে বিরুদ্ধ নিবেদন করছি এদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী রয়েছে এবং যতদিন পর্যন্ত এই ত্রাণ সামগ্রী সরবরাহের প্রয়োজন হয় আমরা সেই পরিমাণ ত্রাণ সামগ্রী সরবরাহ করব এবং আমরা এই বিষয়ে তৎপর রয়েছি। 2021 সালের আগে মধ্যম আয়ের দেশে পরিণত করতে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন 2015 উদ্বোধন করে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হলে 2041 সালের মধ্যেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা পাবে। এক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। কেন্দ্র থেকে নেওয়া সরকারের সিদ্ধান্ত তৃণমূলে বাস্তবায়নে মূল ভূমিকা জেলা প্রশাসনের। তাই সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা বঞ্চনার শিকার না হয়, জেলা প্রশাসক সম্মেলনে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 দফা নির্দেশনায় প্রাধান্য পায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সচেতনতা তৈরি, নারী ও শিশুর অধিকার রক্ষা, সার, বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার মতো বিষয়গুলো। ব্যাপক সংস্কারের লক্ষ্যে 20 বছর মেয়াদী উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে রুটিন কাজের বাইরে নিজ নিজ এলাকার বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে নতুন নতুন কৌশল গ্রহণ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক সমস্যার থেকেও মনুষ্য সৃষ্ট সমস্যা আরো কঠিন ছিল, সেগুলি আপনারা যথাযথ পদক্ষেপ নিয়েছেন এবং সেখান থেকে দেশকে রক্ষা করেছেন। এটা সত্যি খুব দুর্ভাগ্যের যে জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ যেন কেউ করতে না পারে, এই ব্যাপারে যথাযথভাবে সজাগ থাকতে হবে। মাদক আর মানব পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে সীমান্তবর্তী জেলাগুলোর প্রশাসকদের নির্দেশ দেন তিনি। বিভিন্ন জেলার সঙ্গে যেসব ছিটমহলগুলি যেটা আমাদের বাংলাদেশের ভাগে এসেছে, সেই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের জন্য ইতিমধ্যে বাজেটে 200 কোটি টাকা রাখা হয়েছে। আমরা যে সীমান্ত চুক্তি বাস্তবায়নের ফলে যে অর্জন, এটা সুফল যেন ওই অঞ্চলের মানুষগুলি পেতে পারে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। গত 6.5 বছরে মানব উন্নয়নের সূচকে বাংলাদেশের অগ্রগতিগুলো তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, দেশে ধনী গরিবের আয় বৈষম্য কমেছে, তা আরো কমাতে হবে। ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা পেয়েছি, এটা সত্য, কিন্তু আমরা চাই যে আরো
দ্রুত কাজ করে দেশকে উন্নত করে আমরা যেন মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারি, 2021 এর আগেও যেন আমরা তা অর্জন করতে পারি, সেই লক্ষ্য নিয়ে সকলকে কাজ করতে হবে। সম্মেলনের শুরুতে মন্ত্রিপরিষদ সচিব জানান, গত বছর জেলা প্রশাসক সম্মেলনে নেওয়া সিদ্ধান্তের 93% বাস্তবায়ন হয়েছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে গঠিত আইন শৃঙ্খলা রক্ষা কমিটি ও সন্ত্রাস বিরোধী শান্তি কমিটির কার্যক্রম জোরদার করে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে এখন থেকে কোনো ধরনের প্রভাব খাটিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা যাবে না জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বিদ্যালয় পরিদর্শন ও মনিটরিং জোরদার করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। 3 দিনব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলনের সাথে বৈঠকের পর তারা সাংবাদিকদের এসব কথা বলেন। মাধ্যমিক স্কুল বা কলেজ বা মাদ্রাসা, এই ক্ষেত্রে আমরা উপযুক্ত শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পিএসসি ধাঁচের একটা প্রতিষ্ঠান গড়ে তুলছি। এটা এনটিসিই। বিশেষ এলাকায় বিশেষ কোনো ব্যক্তির বা প্রভাব খাটাইয়া কেউ শিক্ষক নিয়োগ দেওয়া, দুর্নীতির মাধ্যমে দেওয়া, এগুলো কিন্তু আমরা এই ক্ষেত্রে বন্ধ করবার আশা করতে পারছি। তারা ইন্সপেকশনে, মনিটর করবার ক্ষেত্রে, সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সার্বিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেন আমাদের সব ক্ষেত্রে সহযোগিতা করা হয়। তারা কিন্তু কোনো জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে এই ধরনের কথা বলেনি। তাদেরকে বলেছি যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আইন শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে এবং সন্ত্রাস বিরোধী একটা শান্তি কমিটি একটা রয়েছে। এই 2টা কমিটি যেন প্রত্যেকটা মিটিং যেন প্রতি মাসে একবার করে করেন। রাত 11টার সময় আরো থাকছে। ভারতের সাবেক রাষ্ট্রপতি আব্দুল কালামের মরদেহ গ্রহণ করলেন প্রণব মুখার্জি ও নরেন্দ্র মোদী। দিল্লিতে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের চূড়ান্ত রায় দেয়া হবে আগামীকাল। রায়ের আগের দিন আসামি পক্ষ অভিযোগ করেছেন, বিভিন্নভাবে আদালতের উপর চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে অ্যাটর্নি জেনারেল বলেছেন, আদালতের ওপর কোনো চাপ নেই, বরং আসামির পরিবার বিচারকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের চূড়ান্ত রায় দেওয়া হবে বুধবার। গত 7 জুলাই রায়ের এদিন ধার্য করেন আপিল বিভাগ। তবে গত কয়েকদিন ধরে সাকা চৌধুরীর রায়কে ঘিরে নানা গুঞ্জন তৈরি হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিজ কার্যালয়ে আসামিপক্ষের আইনজীবী অভিযোগ করেন, রায়কে প্রভাবিত করতে বিভিন্নভাবে আদালতের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আইনের ভাষা যেটাকে বলা হয় বিয়ন্ড এনি রিজনেবল ডাউট, এটা প্রমাণ করতে পারে নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে সরকারের আদালতের উপরে একটা চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম বক্তব্য এসেছে এবং গণজাগরণ মঞ্চ তারা রাস্তায় নেমেছে আসামির ফাঁসির দাবিতে। এমন অভিযোগের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেন, আদালতের উপর কোনো চাপ নেই, তবে বিচারকে প্রশ্নবিদ্ধ করতে শুরু থেকেই অপপ্রচারে লিপ্ত রয়েছে আসামির পরিবার। যুদ্ধাপরাধীদের বিচার বা তাদের ফাঁসি চাওয়া এইগুলো ব্যাপার নতুন কিছু না। সব কয়জন যুদ্ধাপরাধীদের ব্যাপারেই এই দাবি উঠেছে। বাইরের কোনো চাপ থাকার প্রশ্নই ওঠে না। এই বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে বিভিন্ন রকম অপকৌশল গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, বুধবারের রায়েও সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল থাকবে। স্বাধীনতার যারা সপক্ষের লোক এবং আপাময় জনসাধারণ প্রত্যাশা করি যে আমরা ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীকে যে দণ্ড দিয়েছে সেটা বহাল থাকবে। মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন সহ মানবতাবিরোধী 9টি অপরাধ প্রমাণিত হয় 2013 সালের 1 অক্টোবর তৎকালীন মুসলিম লীগ নেতা ও বর্তমানে বিএনপির প্রভাবশালী এই নেতাকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় বহাল এবং ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক আশা প্রকাশ করে বলেন, সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে 71-এ মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হলে আদালত তাকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি দেবেন। মানববন্ধনে ঢাকা মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদের যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এদিকে একই দাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন।
বিচারক মণ্ডলীর কাছে আমাদের আবেদন থাকবে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণের পক্ষ থেকে সর্বোপরি আমাদের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে নিয়মিত আবেদন থাকবে, তিনি দোষী প্রমাণিত হয়ে থাকলে ওই কুখ্যাত রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোন রকম শাস্তি দেশবাসী মেনে নেবে না। এখন থেকে রাজস্ব আদায়ে রাজস্ব কর্মকর্তা ও জেলা প্রশাসক একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সন্ধ্যায় সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এছাড়া করের আওতা বাড়াতে এবং করদাতার তালিকা তৈরি করতে সহায়তা করবে জেলা প্রশাসকরা। কাস্টমসের লোক আছেন, ইনকাম ট্যাক্সের লোক আছেন, মূসকের লোক আছেন, তারা আমাদের থেকে দূরে থাকে। আমরা যে সার্ভে করি টু গেট নিউ পিপল, ওই আমার সার্ভে আর ইন্ডিপেন্ডেন্টলি আর কাজ করবে না, তারা ওই জেলা প্রশাসকের সঙ্গে বসে কাজ করবে। কৃষি ঋণের একটা বাংলাদেশ ব্যাংক শর্ট করে দেয়, বলে দেয় কে কোথায় ঋণ করবে। এখন আজকেই হুকুম হলো যে এই সবগুলো যেসব বাংলাদেশ ব্যাংক করে, এটা যে মুহূর্তে করা হবে তখনই জেলা প্রশাসকদের জানিয়ে দিতে হবে। সাইবার ট্রাইব্যুনালের মাধ্যমে সাম্প্রতিককালে ব্লগার হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জঙ্গি মৌলবাদীদের তথ্য প্রযুক্তি সন্ত্রাস, সরকার ও নাগরিক সমাজের করণীয় শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, এসব সমস্যা মোকাবেলায় শিগগিরই তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করা হবে। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে আমরা একটি সাইবার সিকিউরিটি অ্যাক্ট করব, যে আইনটি হবে বাংলাদেশের নিরাপদ আর্থিক লেনদেন রক্ষা করার আইন। এই আইন দিয়ে কারো মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হবে না এবং কারো ব্যক্তিগত অধিকারকে হরণ করা হবে না। শুধু যে আইন করা সেটা না, এখন পর্যন্ত আমরা যাদেরকে হারিয়েছি, যাদেরকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, তাদের বিচারও কিন্তু আমাদের করতে হবে। আমি মনে করি যে এই যে সাইবার ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে এবং এই হত্যার বিচারের মাধ্যমে তাদেরকে একটা দৃষ্টান্তমূলক সাজা দিয়ে আমরা তাদেরকে যে সাজা দিতে পারি, তাদেরকে যে ধরতে পারি, তাদেরকে যে নিয়ে কারাগারে বন্ধ করতে পারি এবং শেষ পর্যন্ত ফাঁসি দিতে পারি, সেটা প্রমাণ করে ছেড়ে দিব। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা মঞ্জুর ও ভবিষ্যতের জন্য সতর্ক করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহকে ট্রাইব্যুনালে দেয়া অর্থদণ্ড বাতিল করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদেশে জাফরুল্লাহর 1 ঘণ্টার জেলও বাতিল করা হয়। এছাড়া ভবিষ্যতে তার দ্বারা বিচার বিভাগের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় সে বিষয়েও সতর্ক করে দেন আদালত। গত 10 জন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের আদালত অবমাননার সাজা নিয়ে 23 জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দেওয়ার ঘটনায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে 1 ঘণ্টার কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানার আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে কারাদণ্ড ভোগ করলেও জরিমানার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন তিনি। তবে আজ আদালত উভয় 2 দণ্ডই বাতিল করে দেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মহামান্য সুপ্রিম কোর্ট আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আদালতের প্রতি শ্রদ্ধা পোষণ করে, এবং আগামীতে এই ধরনের কোনো রকম কর্মকাণ্ড তার দ্বারা হবে না এটা বলায় কোর্ট আশ্বস্ত হয়ে ক্ষমা করেছেন এবং দণ্ডাদেশ বাতিল করেছেন। রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির ভারপ্রাপ্ত আমির সহ 8 জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতদের মধ্যে জেএমবির আমির সাইদুর রহমানের ছেলে সহ সবাই সংগঠনের উচ্চ পর্যায়ের কর্মী। এসব জঙ্গিরা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায় সোমবার রাতে উত্তরার একটি বাসায় গোপন বৈঠক চলাকালে জঙ্গিদের আটক করে তারা। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেট এবং প্রশিক্ষণের ভিডিও চিত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতরা ময়মনসিংহের ত্রিশালের জঙ্গি ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে দাবি গোয়েন্দা পুলিশের। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশ এ তথ্য জানায়। জেএমবির আমির জেলখানার থাকার কারণে বিভিন্ন সময় সমন্বয়কের কাজ করেছে। তার ছেলে আবু তালহা মোহাম্মদ
ফাহিম ওরফে পাখি যে এই অংশের সমন্বয়ক হিসেবে কাজ করছিল, সে তার পিতাকে কিভাবে মুক্ত করা যায় সেটি তারা চেষ্টা করছিল। এসব জঙ্গি সদস্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আইএস এর সঙ্গে এসব জঙ্গিদের সম্পর্ক রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। অবস্থান জানান দেওয়ার জন্য একটা কিছু করে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটিয়ে তারা শেষ হয়ে যায়নি, এটা জানান দেওয়া। এরা মূলত ইসলামিক স্টেটের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছিল। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোয়েন্দা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশে জঙ্গি তৎপরতা কিছুটা বাড়লেও এটা নিয়ে উদ্বেগের কিছুই নেই। কিংবা সংগঠিত তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। নাটোরে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল এখন সিংড়া উপজেলার সাউল গ্রাম। নির্মমে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের স্বজন ও গ্রামবাসী। এদিকে এই ঘটনায় আটক মোবারক হোসেন ও মিঠু আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। 11 বছরের ফুটফুটে সন্তানের মুক্তি ভেবে বারবার মূর্ছা যাচ্ছেন নির্যাতিতার মা। স্কুল থেকে ফিরে যে শিশুটির মায়ের হাতে ভাত খাওয়ার কথা ছিল, সেই এখন পড়ে আছে হাসপাতালের মর্গে। স্বজনদের অভিযোগ, চকলেটের প্রলোভন দেখিয়ে সোমবার দুপুরে ফুফাতো ভাই মোবারক ডেকে নিয়ে যায় শিশুটিকে। পরে ইয়ারপুর স্লুইস গেট এলাকায় আমবাগানে মোবারক ও তার বন্ধু মিঠু ধর্ষণের পর হত্যা করে তাকে। আমার চালে কিছু রাখে লিয়া যায় মারিছে রে। আমার মেয়েকে স্কুল থেকে নির্যাতন করলো, আর আমি বিচার চাই, ফাঁসি চাই। ছোট বাচ্চা কিছু বোঝে না। শিশুটির মৃত্যুর পর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গ্রামবাসী। বাংলাদেশের কোন জায়গায় যেন এরকম ঘটনা না ঘটে, এরকম একটা নিষ্পাপ মেয়েকে এরকম নির্যাতন করা হয়েছে, আমরা এর ফাঁসি চাই। এলাকাবাসীর দাবি এদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য হয়, এটাই এলাকাবাসী কামনা করে। আমার পঞ্চম শ্রেণীর ছাত্রীর হত্যার উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ময়নাতদন্তে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশ। কালুকে সিংড়া থেকে ধরার পরে তাকে নিয়ে আসি এবং সে স্বীকার করে তাকে র্যাপ করছে। র্যাপ করে তাকে র্যাপ করার সময় গলা টিপা ধরছে এবং তার কানের দুল দুইটা নিয়ে গেছে। স্বীকারোক্তিতে জড়িত ছিল মিঠুর নামে একজন, তাকেও গ্রেপ্তার করি এবং সেও স্বীকার করে। তার বুকের বিভিন্ন জায়গাতে স্ক্র্যাচ মার্ক আছে, ক্ষত চিহ্ন আছে, তার গলায়ও আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে সন্দেহ করছি যে তাকে ধর্ষণ করা হয়েছে। ময়নাতদন্তের পর শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সময় সংবাদ, নাটোর। মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ নবজাতকের উন্নত চিকিৎসার জন্য 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুরে শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক কানিজ হাসিনা জানান, বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম কাজলকে প্রধান করে 4 বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে এ বোর্ড গঠন করা হয়। গত বৃহস্পতিবার মাগুরায় দোয়ারপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হন সন্তান সম্ভবা নাজমা বেগম। এতে তার গর্ভে শিশুটিও গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যা শিশু জন্ম দেন নাজমা। নাজমার অবস্থার উন্নতি হলেও নবজাতকের অবস্থার অবনতি ঘটে। শিশুর শরীরের 4 জায়গায় গুলি লাগায় তাকে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ মুমিন ভুইয়া। শিশুটির বাবা মোহাম্মদ বাচ্চু ভুইয়া মাগুরা থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। রাজধানীর উত্তরায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় 4 কোটি টাকা মূল্যের অনুমোদনহীন পশু খাদ্য ও ওষুধ জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উত্তরার 10 নম্বর সেক্টরে রানাভোলা নামক স্থানে অভিযান চালায় র্যাব 2 এর ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানায়, উত্তরার এই গুদামে অ্যাভন নামে একটি কোম্পানি ভারত, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে ঔষধ ও পশু খাদ্য আমদানি করে জমা করত। এরপর সেগুলো দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হতো। কিন্তু এই কাজে তাদের কোনো অনুমোদন নেই এবং আমদানিকৃত ঔষধ ও খাদ্য মানের বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরের অনাপত্তিপত্র নেই। তাই এসব ঔষধ ও খাদ্য জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইন অনুযায়ী কোম্পানির ম্যানেজার সহ 2 জনকে 3.5 লাখ টাকা জরিমানা করে গুদাম দুটো সিলগালা করে দেয় র্যাব।
4 বছর পেরিয়ে 5-এ পা রাখল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টিভি। এই উপলক্ষে সকাল থেকেই চ্যানেলটির অফিসে শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছেন শুভানুধ্যায়ীরা। সময় পরিবারের পক্ষ থেকেও জানানো হয় ফুলেল শুভেচ্ছা। ভক্তদের আশা, বিগত সময়ের দর্শক প্রিয়তা ধরে রাখতে সামনের দিনগুলোতে আরো বেশি সততা ও বস্তুনিষ্ঠতার সাথে কাজ করবে চ্যানেলটি। ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের মরদেহ বুধবার সকালে তার নিজ গ্রাম তামিলনাড়ুর রাজ্যের রামেশ্বরমে নেওয়া হবে। বৃহস্পতিবার সকাল 11টায় নিজ জন্মস্থান রামেশ্বরমেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। দুপুরে মেঘালয় থেকে তার মরদেহ নয়াদিল্লিতে নেওয়ার পর তার নিজ বাসভবন 10 রাজাই মার্গে রাখা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এ সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ বিশিষ্ট ব্যক্তিরা তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে বিমানে করে মেঘালয় থেকে দিল্লির পালাম বিমানবন্দরে আনা হলে এপিজে আব্দুল কালামের মরদেহ গ্রহণ করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহান এই ব্যক্তির দেহাবসানে ভারতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মেঘালয় রাজ্যের শিলংয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন এপিজে আব্দুল কালাম। স্থানীয় বেথানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাষ্ট্রপতি, বিজ্ঞানী, লেখক কি ছিলেন না এপিজে আব্দুল কালাম? বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটি তার জ্ঞানগর্ভ বক্তৃতা দিয়ে মন্ত্রমুগ্ধ করেছেন কোটি কোটি মানুষকে। শেষ পর্যন্ত সেই বক্তৃতা দিতে দিতেই পাড়ি জমালেন না ফেরার দেশে। তামিলনাড়ুর রামেশ্বরমে 1931 সালের 15 অক্টোবর জন্মগ্রহণ করেন মিসাইল ম্যান খ্যাত ভারতের সাবেক রাষ্ট্রপতি আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। ছোট শহরের এক মৎস্যজীবী পরিবারে চরম দারিদ্র্যের মধ্যে জন্ম নিলেও তার স্বপ্ন ছিল অনেক বড়। খাবার জোটাতে এবং পরিবারকে সহায়তা করতে মাত্র 8 বছর বয়সেই খবরের কাগজ বিক্রি করা শুরু করতে হয়েছিল তাকে। যুদ্ধবিমানের পাইলট হতে চেয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছিলেন রকেট বিজ্ঞানী। বিমান প্রকৌশলে পড়াশোনা করে ভারতের প্রথম মহাকাশযান তৈরিতে মুখ্য ভূমিকা রাখেন আব্দুল কালাম। এই মহাকাশযানের সাহায্যেই 1980 সালে ভারত তার প্রথম ক্ষেপণাস্ত্র রোহিণী উৎক্ষেপণ করে। 1998 সালে ভারতের পোরখান 2 পারমাণবিক অস্ত্রের পরীক্ষার পেছনেও প্রধান ভূমিকা রেখেছিলেন তিনি। ভারতকে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত করার জন্য যিনি নিরলস চেষ্টা চালিয়ে গেছেন, পরে তিনিই আবার পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার পক্ষে প্রচারণায় যুক্ত হন। 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের 11তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এপিজে আব্দুল কালাম। তিনি ছিলেন ভারতের তৃতীয় মুসলমান রাষ্ট্রপতি। ব্যক্তিগত জীবনে আব্দুল কালাম ছিলেন অবিবাহিত। এত প্রতিভা, এত খ্যাতির অধিকারী হয়েও খুব সহজ সরল, অনাড়ম্বর জীবনযাপন করতেন তিনি। ইন্ডিয়া 2020, মিশন ইন্ডিয়া, মাই জার্নি, টার্নিং পয়েন্ট, ইগনাইটেড মাইন্ড তার উল্লেখযোগ্য রচনা। আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার তার লেখা বইগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা লাভ করে। প্রকাশিত হবার পর বইটির 10 লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে। দেশের অগ্রগতিতে অসামান্য অবদানের কারণে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারত রত্ন ছাড়াও পদ্মভূষণ ও পদ্মবিভূষণ খেতাবেও ভূষিত করা হয় তাকে। এপিজে আব্দুল কালাম একাধিকবার বাংলাদেশ সফর করেছেন। সবশেষ 2014 সালে ঢাকা সফরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে 2টি কারণে বাংলাদেশকে ভালো লাগার কথা জানান তিনি। প্রথমত, নদীমাতৃক বাংলাদেশের বিস্তৃত জলরাশি, দ্বিতীয়ত উন্নত পোশাক শিল্প। এই দুটি এদেশকে ভালো লাগার কারণ বলে উল্লেখ করেন আব্দুল কালাম। মমতাজ মুস্তফা, সময় সংবাদ। স্পেশাল অলিম্পিকের খবর। লস অ্যাঞ্জেলস স্পেশাল অলিম্পিকে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। আসরের প্রথম দিনই স্বর্ণ জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। 100 মিটার ফ্রি স্টাইল সাঁতারে পারুল আক্তার সোনা জেতেন, আর 25 মিটার বেস্ট স্ট্রোক সাঁতারে ব্রোঞ্জ জিতেছেন মুন্নি আক্তার। বরাবরই প্রতিবন্ধীদের এই প্রতিযোগিতায় দারুণ সফল বাংলাদেশ।
এবারের আসরেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলার অ্যাথলিটরা। এতে সবার আগে বাংলাদেশের জন্য সুসংবাদ বয়ে আনেন বুদ্ধি প্রতিবন্ধী অ্যাথলিট পারুল। তিনি ফ্রি স্টাইল সাঁতারে সোনা এনে দেন। এছাড়া ছেলেদের ইভেন্টে 50 মিটার ব্রেস্ট স্ট্রোকে ব্রোঞ্জ জেতেন আরিফ রোহান। রাত 11টার সময়ে এই পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। টানা বর্ষণে কুমিল্লার ডাকাতিয়া নদীর পানি বেড়ে 14 গ্রাম ও নাঙ্গলকোটের শতাধিক গ্রাম প্লাবিত। নোয়াখালীতে পানিবন্দী লক্ষাধিক মানুষ। ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি। 2021 সালের আগে মধ্যম আয়ের দেশে পরিণত করতে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। 3 দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন। সালাউদ্দিন কাদেরের রায়ের ব্যাপারে আদালতের উপর চাপ সৃষ্টির অভিযোগ আসামি পক্ষের। নাকচ করে মৃত্যুদণ্ড বহাল থাকার আশাবাদ অ্যাটর্নি জেনারেলের। রাজধানীর উত্তরা থেকে ভারপ্রাপ্ত আমির সহ 8 জেএমবি সদস্যকে আটক। ত্রিশালের জঙ্গি ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে দাবি ডিবির। এগারো বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল নাটোরের সিংড়া। সুষ্ঠু বিচার দাবি। আটক দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।